হ্যাঁ, তাহলে দেখো লসিকা। তো এখন বলা হচ্ছে এবারে কি হবে, এবার এখানকার মানে এখানে তরল যে জমা হচ্ছে, হ্যাঁ, এই তরলটা জমা হওয়ার পর এখানে আসলে লসিকা নালীর দরকারটা কি? কেন এখানে লসিকা নালীর দরকার? এর কারণটা দেখো। কারণটা হলো রক্তের মধ্যে পুষ্টি আছে, হ্যাঁ, অনেক রকমের পুষ্টি আছে। এখন রক্ত তোমার হচ্ছে কোষগুলোকে পুষ্টি দেয়, রক্ত কোষগুলোকে পুষ্টি দেয়। তো সেই জন্য তো কৌশিক নালীটা যখন চিকন নালী হয়ে যায় তখন চিকন নালীর মানে প্রেশার থাকে বেশি। এখানে ধরো মোটা নালী, এর প্রেশার কম, কিন্তু চিকন নালী হলে প্রেশার বেশি হবে না? একটা চিকন পাইপ দিয়ে যদি পানি বের হয় তাহলে প্রেশার বেশি হয় না, তাই কি না? মোটা দিয়ে কথা হবে না। যেমন ধরো সরকারি যে ইয়েগুলো থাকে, যে সরকারি যে রাস্তার ধারে ধারে বড় বড় ইয়ে থাকে, পাইপ থাকে, আর বাসা বাড়িতে আবার চিকন চিকন পাইপ। এখন বাসা বাড়িতে যদি তুমি মোটা পাইপ দাও তাহলে প্রেশার পাবা আমার আর কি। তো এই জন্য এখানে চিকন হয়েছে, চিকন হচ্ছে এই কারণে। জানো তো এটা কি হয়, এটা হচ্ছে যে প্রেশার পাই বেশি, প্রেশার পাইলে রক্তের পুষ্টি করে বাইরে বের হয়, পুষ্টি বের হয় কোষকে দেওয়ার জন্য, অক্সিজেনও বের হয় কোষকে দেওয়ার জন্য। কিন্তু দেখা যায় প্রেশারে অনেক ভালো উপাদান, মানে যেটা দেখা যাচ্ছে রক্তের সব বের হয়ে গেলে সমস্যা, মানে বেশি বের হয়ে গেছে এবং অনেক ভালো উপাদান অনেক পরিমাণে বের হয়ে গেছে, যেটা রক্তে ঘাটতি হয়ে গেছে, কমে কমে যাবে, এরকম কমে যায় আর কি। ওই কারণে আল্লাহ কি করছে, অতিরিক্ত একটা এখানে নারী রেখে দিচ্ছে, অতিরিক্ত একটা নারী। এই নারীটার কাজ হলো এটা অবশেষে কোথায় যাবে, আবার শিরাতে দিয়ে যুক্ত হয়ে যাবে, আবার শিরাতে দিয়ে যুক্ত হয়ে যাবে। তাহলে এটাকে পুনরুদ্ধার করতে হবে, কিন্তু এটাকে কি করতে হবে, পুনরুদ্ধার করতে হবে। হ্যাঁ, তাহলে আন্তঃকোষীয় খাতে যে তরল থাকে সেটাই আসলে লসিকা না। যদি সেই লসিকার ওখানে তোমার হচ্ছে একটা পাইপ থাকে তাহলে আসলে সেটা লসিকা হয়, তাছাড়া লসিকা হয় না। মানে যেমন লসিকা তন্ত্র যদি বলে তাহলে কিন্তু তখন আমরা কি বলবো, লসিকা, লসিকা নালী, লসিকা পর্ব, লসিকা পর্বও থাকে। এটা অবশেষে ধরো হার্টে চলে যাবে, হার্টে চলে যাবে, বুঝছো? এটা অবশেষে হার্টে চলে যাবে। তো এখন এটা হলো লসিকা পর্ব বা লসিকা গ্ল্যান্ড। কেন? কারণ হলো লসিকা যাওয়ার সময় লসিকা ধীরেই যায় আসলে। এই পর্বগুলো আছে না, এরা কি করে, পাম্প করে, পাম্প করলে কি হয়, তখন প্রেশার পায়, তখন আবার চলে যায়। তাহলে লসিকা, লসিকা নালী, লসিকা, তারপরে হলো লসিকা পর্ব, সবকিছু মিলে লসিকা তন্ত্র, সবকিছু মিলে লসিকা তন্ত্র। তন্ত্র মানে কি, বেশ কয়েকটা অঙ্গ যখন একসাথে কাজ করে তখন তন্ত্র। তাহলে এখন বুঝতে দেখো, এই যে মানবদেহ বিভিন্ন জীবের মধ্যে ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ তাকে লসিকা বলে। এই যে এরপরে আছে, এগুলো ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়। এই যে এটা ছোট নালী, এই নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে আলাদা নালীটা তন্ত্র গঠন করে। এই যে আলাদা নালীটা, এখানে একটা অনেকগুলো আছে, হ্যাঁ? তাহলে এই যে একটা আলাদা নালীটা তন্ত্র গঠন করবে, তো যাকে লসিকা তন্ত্র বলে। ঠিক আছে, তাহলে লসিকা কাকে বলে, লসিকা তন্ত্র কাকে বলে, এটা মনে রাখতে হবে। লিম্ফেটিক সিস্টেম ইংরেজিটা মনে রাখতে হবে। লসিকা ঈষৎ ক্ষারীয়, স্বচ্ছ, স্বচ্ছ ক্ষারীয় বাংলা অর্থ কি বলতো, ক্ষারের বাংলা কি, ক্ষারের বাংলা কি বলতো অনুমান, আবার ক্ষারের বাংলা কি হবে, আবার দেখো মন খারাপ নাকি, আবার দেখো মন খারাপ লেগেছে আর শরীর হালকা হচ্ছে, হ্যাঁ মাছের কেমন আছে, হ্যাঁ। ক্ষার বলতে ক্ষয়িত হওয়া, ক্ষয়ে যাওয়া, এরকম হচ্ছে, হ্যাঁ। ক্ষারীয় পদার্থের কারণে ক্ষয়, ছোড়া যদি তুমি কোথাও রেখে দাও তাহলে সেই জায়গায় ক্ষয় হবে, এই জন্য এর নাম হচ্ছে ক্ষার, হ্যাঁ, ক্ষয় করে। তাহলে এরা হলো ক্ষারীয়, এই আর কি বলছে, তাই না? ক্ষারীয় স্বচ্ছ বর্ণের। এর মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে এবং এদের লসিকা কোষ বলে। মানে যে এই নালীর মধ্যে এখানকার যে শ্বেতকণিকাগুলো সেটাও তো প্রেসারে এখানে চলে গেছিল, তো সেগুলোকে আবার পুনরুদ্ধার করে লসিকা নালীর মধ্যে নিয়ে নেয়। কাজে এ হলো জীবাণু ধ্বংস করতেও পারে, সব কিছু নিয়ে নেয়। সব কিছু বলতে বড় বড় প্রোটিন নিতে পারে না, ছোট ছোট প্রোটিন নিতে পারে, গ্লুকোজ নিতে পারে, অ্যামাইনো অ্যাসিড নিতে পারে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল নিতে পারে। বড় বড় যেগুলো সেগুলো পারে না, যেমন লোহিত কণিকা নিতে পারে না, অনুচক্রিকাও নিতে পারে না, শুধু শ্বেতকণিকা নিতে পারে। প্রেসারে যেটুকু বের হবে, কিন্তু সেগুলো পুনরুদ্ধার করতে হবে, নাহলে তো যদি জমা হতেই থাকে, এটাকে বলে ইডিমা বা শোথ। মানে পা ফুলে যায় না, কারণ হাত পা ফুলে যায় না, তখন এরকম লসিকা জমা যেতে পারে।
ও বুঝছো? তা বের হচ্ছে না ধরো এরকম। আচ্ছা তাহলে এবার দেখো পেশি টিস্যু, তাহলে হ্যাঁ এই ক্ষরণ আর নিঃসরণ আর ক্ষরণের মধ্যে পার্থক্য কি? মানে একটা হচ্ছে যে যেমন হলো এই জিনিসটা কিন্তু তোমাদের এইখানে আছে, দেখো যে কোথায় যেন আবরণী টিস্যুতে আমার টিস্যু থেকে প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ ও নিঃসরণ। আমার টিস্যু কোন জায়গায় যেন ছিল? 24 পৃষ্ঠা। 24 ও এদিকে। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখানে আছে। তো দেখো যে একটা হলো নিঃসরণ আর ক্ষরণ। ক্ষরণ বলতে চুইয়ে চুইয়ে পড়া আর কি, হ্যাঁ, মানে ধীরে ধীরে চোয়ায় চোয়ায় পড়া। আর যেটা যেমন প্রসাব, এটা নিঃসরণ, জলের উপরে, জলের উপর পড়ে, এটা চুইয়ে চুইয়ে পড়া। একটা জলের উপরে আর একটা চুইয়ে চুইয়ে পড়া। নিঃসরণটা যে জলে জলের উপরে, আর ক্ষরণটা হচ্ছে ধীরে ধীরে এরকম। কৌশিক নালিকার বাংলা অর্থ কি? এগুলো কিন্তু কৌশিক নালিকা বলে, এটা মাঝে যেগুলো আছে না, এটাকে কি বলে? কৌশিক নালিকা। কৌশিক নালিকার বাংলা অর্থ কি হবে বলো তো? কৌশিক হলো, হ্যাঁ ওগুলো হচ্ছে ছোট নালী না। আচ্ছা কৌশিক নালী কিন্তু ইংরেজি আরো আছে, ক্যাপিলারি। হ্যাঁ ক্যাপিলারিও বলা হয়, কৌশিক নালীকে ক্যাপিলারিও বলা হয়, বুঝতে পারছো? আর কৌশিক নালী কেন বলা হয় পরে তুমি একটু দেখে নে। তাহলে কৌশিক নালী মানে কি? কৌশিক নালী মানে কেশের মতো, কেশ চুল। ও আচ্ছা বুঝতে, হ্যাঁ এই জন্য নাম হচ্ছে কৌশিক নালী। হ্যাঁ এই জন্য চুলের মতো, এই জন্য নাম হচ্ছে কৌশিক নালী। হ্যাঁ কেশের মতো, ঠিক আছে? তাহলে এই যে চিকন চিকন নালী, এগুলাকে একসাথে কি বলা হয়? কৌশিক নালী বলা হয়। এটাকে রক্তজালক বলা হয়, এটাকে ক্যাপিলারি বলা হয়, ইংরেজিতে বলা হয় ক্যাপিলারি। হ্যাঁ কৌশিক বলা হয় কেন? এই কেশের মতো চিকন, খুবই চিকন, এই জন্য কৌশিক, কেশ, বুঝছো? এইভাবে নাম আছে। এখন পেশি টিস্যু দেখো, পেশি টিস্যু হচ্ছে কাকে বলে এটা জ্ঞান হলো, ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণক্ষম হলো বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। তো পেশি মানে তো বুঝবো আমাদের চামড়ার নিচে যেটা থাকে, তাই না? এই পেশির যে ইংরেজিটা, এই যে এখানে আছে মাসকুলার টিস্যু, মাসেল বলা হয়। হ্যাঁ মাসেল বলা হয়, মাসেল বলা হয়, মাসেল পেশি। হ্যাঁ মাসেল পেশি বলা হয়। কেন মাসেল বলা হয় বলো তো? মাসেল বলার কারণ হ্যাঁ মাসেল মানে মাসেল মানে হচ্ছে যে মাউস থেকে আসছে। মাসেল বলাটা মাউস থেকে আসছে। মাউস মানে ইঁদুর। ইঁদুর থেকে কেন আসছে? যে আমরা যখন এমন করি তখন এই জায়গাটা যে উঁচু হয়, ইঁদুরের পিঠও ওরকম উঁচু। এটা ইঁদুরের মতো, এটা ইঁদুরের মতো, এটার নাম হচ্ছে মাউস। মাউস থেকে মাসেল, মাউস থেকে মাসেল, এই আর কি। হ্যাঁ তোমরা এগুলো একটু বন্ধুদের সাথে ডিসকাস করবা, না ডিসকাস করলে মনে থাকবে না। তো ডিসকাস করলে কি কি হবে? তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। কিভাবে লাভ হবে? তোমার লাভ হবে, তুমি মনে রাখতে পারবে, আমারও লাভ হবে। কিভাবে বলো? বলো আমারও লাভ হবে কিভাবে? আবার বন্ধুটা তখন মানে আসবে, বন্ধুটা যদি ভালো স্টুডেন্ট হয়, ভালোরা কিন্তু বেশি ডিগ্রি করা পছন্দ করে। হ্যাঁ যারা একটু ভালো না তারা ডিগ্রি করা পছন্দ করে না, হয়ে যা আছে ডাইরেক্ট মুখস্থ করে পছন্দ করে। তো যদি তোমার বন্ধুরা ভালো হয়ে থাকে না, এগুলা এইগুলা অর্থ যখন বুঝবে ওর মাথা ঘুরে দেবে, ও দৌড়ে চলে যাবে। বুঝতে পারছো? এটাই আমার যদি ভালো স্টুডেন্ট, আমি তো ইন্ডিপেন্ডেন্ট পড়াই, আমি দেখছি যারা ভালো স্টুডেন্ট তারা হচ্ছে খুবই আমার প্রশংসা করে, মানে ডিগ্রি করা পছন্দ করে। আর যারা হচ্ছে যে একেবারেই মানে পড়াশোনার তত ইয়ে না, হ্যাঁ তারা মানে অতিরিক্ত কোনো কিছু ডিপলি কোনো কিছু শিখা পছন্দ করে না, ডাইরেক্ট মুখস্থ করাই পছন্দ করে। যা আছে মুখস্থ করবে, অত বুঝে হ্যাঁ 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 এই জন্য বলছি যে তুমি যখন ডিসকাস করবা, তখন তোমার লাভ কি? তুমি ডিসকাস করলে তোমার লাভ, তুমি এটা মনে রাখতে পারবা। আর আমার লাভ কি? তুমি যার সাথে ডিসকাস করবা সেইগুলোর কথা শুনে, কারণ আমি তো জানি, আমি তো হাজার হাজার স্টুডেন্টদের পরীক্ষা নেওয়া হয়ে গেছে, আমার ইন্টারমিডিয়েট প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে যাই। তো ওই জন্য আমি তো জানি, আমার কাছে তথ্য আছে যে কি এখন গোটা বাংলাদেশের কথা জানি না, মানে রাজশাহীর কথা গোটা বাংলাদেশের কথা জানি না, কেউই হলো এরকম অর্থ মিনিং করে পড়ে না। তোমাকে মাসল এই পর্যন্তই, কিন্তু কেন মাসল নামটা হলো এটা বলবে না,
কৌশিক এই পর্যন্তই, কিন্তু নাম কেন কৌশিক হয়েছে এটা বলবে না। এমনকি ফিজিক্স কেমিস্ট্রি পড়ার সময় তোমাকে ওইটা বলে দেবে না, খাদ নাম কেন হলো, অ্যাসিড নাম কেন হলো, এটা বলবে না। তো ওই জন্য তুমি যখন বলবা তখন সে কিন্তু যদি ভালো হয় তাহলে সে তার মাথা ঘুরে দেবে, সেগুলো আর এরকম জিনিস তো কখনো শুনিনি, বুঝতে পারছো? ওই জন্যই বলছি যে তোমরা ডিসকাস করবা, মনেও থাকবে, আমার লাভ হবে, বুঝতে পারছো? হ্যাঁ, মানে একটা ব্যাচে আসলে সত্যি বলতে 15-20 জন এটা ভালো, অনেক বেশি ভালো না। অনেক বেশি ভালো না এই কারণে যে অনেক বেশি জন হলে আই কন্ট্যাক্টের ব্যাপার, অমনোযোগী হয়ে যাওয়ার একটা ব্যাপার। তো কিন্তু আবার এত কমও ভালো না। কেন ভালো না? এত কমও, তো এত কমে কম্পিটিশনের ব্যাপারটা এতটা হয় না, এই জন্য, বুঝতে পারছো? তাহলে কোনো কিছুরই খুব কম ভালো না, খুব বেশিও ভালো না, তাই না? যেমন তুমি হচ্ছে যে যেমন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি একসময় সারা রাত জেগে নামাজ পড়তো, তোমার আল্লাহ কোরআনে নির্দেশ দিল যে না তুমি এভাবে করবে, হ্যাঁ? তার মানে খুব বেশিও ভালো না, বেশি আবার খুব কমও ভালো না, তাই কি না? এই জন্য তোমার হচ্ছে যে তোমার এই বলাতে যে তুই এগুলো জানিস না, এগুলো শিখিস কিনা, এটা বলাতে ও যখন দেখবে যে মিলছে না, তখন ও কিন্তু যে ফিরে আসবে, তাহলে তোমাদের সংখ্যা হলে তোমাদের কম্পিটিশন বাড়বে, এই আর কি। তবে অবশ্যই তোমার হচ্ছে যে যদি তুমি কোনো যে পড়াশোনাতে খুবই উইক এরকম কেউ আমি দেখেছি আর কি, তারা ডিগ্রি পড়া পছন্দ করে না, বুঝতে পারছো? এইরকম বিষয় দেখেছি আর কি। হ্যাঁ, সবাই সবকিছু পছন্দ করে করে না, অনেকে ডাইরেক্ট মুখস্থ করবে, বাইরে যাবার বোঝার আছে নাকি, ডাইরেক্ট মুখস্থ, এরকম। আচ্ছা, তাহলে লুসিয়ার ব্যাপারটা বুঝলাম। এখানে কিন্তু বই অনেক কিছু নেই, আমি অনেক কিছু বলেছি। একটা কথা হলো যে রক্ত যখন কোষদের ভিতরে পুষ্টি দিতে যায় তখন সে চিকন চিকন নালী হয়। কেন হয়? চিকন চিকন নালী মানে প্রেশার বাড়ে। প্রেশার বাড়লে কি হয়? যে এই যে প্রাচীর প্রাচীর ভেদ করে রক্ত উপাদানগুলো এই যে আন্তঃকোষীয় ফাঁকে ফাঁকে চলে আসে। তো দেখা যায় চলে আসার সময় অনেক বেশি পরিমাণে চলে আসে, তখন রক্তে আবার ঘাটতি হয়ে যায়, তাই আল্লাহ কি করছে, বেশি চলে গেছে সেটাকে আবার কালেকশন করার জন্য এখানে একটা অতিরিক্ত নালী দিয়ে রাখছে। ওই নালীর নাম হলো লসিকা নালী। ওই নালীর নাম কি? লসিকা নালী। তাহলে সেই লসিকা নালীতে বেশিটা যেটা চলে আসলে সেটা আবার গ্রহণ করে নেয়, করে আবার শিরাতে চলে যায়, রক্তে ঠিক থাকলো, ভারসাম্যটা ঠিক থাকে, ঠিক আছে? তাহলে লসিকা বলতে এখানে কিন্তু নালীর কথাটা থাকতে হবে। তাহলে পেশি তো বুঝলাম, আমাদের চামড়ার নিচে যেটা আছে সেটাই পেশি। চামড়া, তার নিচে যে মাংসটা আছে, আমরা যে মাংস খাই না, আমরা তো চামড়া খাই না, মাংস খাই, তাই না? ওইটা হলো পেশি, এটা হলো পেশি। এখন এই পেশি 3 রকমের, যেগুলো সোজা, যে একটা হচ্ছে যে ঐচ্ছিক পেশি। তার মানে কি বুঝতে পারছো? যে ইচ্ছাধীন পেশি। ঐচ্ছিক পেশি মানে কি? ইচ্ছাধীন পেশি। ইচ্ছাধীন পেশি মানে হচ্ছে যে যেই পেশিগুলো তুমি নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারো, যেমন আমাদের বাইসেপ পেশি, তাই না? পা নড়াচ্ছি, ঠিক কিনা? নড়াচ্ছি না, তাহলে এইগুলো হলো ঐচ্ছিক পেশি। এখন পেট পিঠে চামড়া নড়াতে পারি না, গরু ছাগলরা কিন্তু পারে, আমরা পারি? গরু ছাগলরা দেখো না নড়াই, দেখেছো কিনা? দেখো না? আচ্ছা, দেখেছো? আচ্ছা, ওই গরু ছাগলের তুমি যদি গায়ে পানি ঢালো তাহলে দেখতে পাবো। ও এটা ঝাঁকি ঝাঁকি দেয় না, আমরা পারি না। ওদের ওটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আমাদের কিন্তু নাই, এগুলো কিন্তু অনৈচ্ছিক, এটা আমাদের ইচ্ছাধীন না। হ্যাঁ, ঐচ্ছিক পেশি নিজের ইচ্ছায় নড়াচড়া করতে হবে। ঐচ্ছিক পেশিগুলো দোরা কাটা দাগ থাকে, কেন থাকে? কারণ ঐচ্ছিক পেশিগুলা একটা ধরো একটু বেশি লম্বা তো, আর একটা ভিতর দিয়ে এরকম হবে। আমার মনে করো এইভাবে। এখন এই জয়েন্টগুলোতে অনেক প্রোটিন নির্মিত ব্যান্ড থাকে। হ্যাঁ, তো এই জন্য এখানে আর কি দোরা কাটা দেখা যায়, এখানে দোরা কাটা ওই জয়েন্ট করার জন্য। হ্যাঁ, এটা তো অনৈচ্ছিক পেশি। তাহলে অনৈচ্ছিক পেশি মাকু আকৃতির হয়। তো মাকু আকৃতি হওয়ার কারণ আছে, কারণ হলো যে মাকু আকৃতি যখন হবে তখন একটা প্লাস পয়েন্ট পাওয়া যাবে। কি প্লাস পয়েন্ট? এখানে একটা পেশি এর মধ্যে ঢুকে থাকতে পারবে আরেকটা পেশি, এর মধ্যে ঢুকে থাকতে পারবে আরেকটা পেশি, তাহলে জায়গা বেশি লাগবে না, এই জন্য মাকু। মাকু মানে যার দুই প্রান্ত সরু, মাঝের অংশ চওড়া, এরকম কিছু আমরা মাকু বলি। হ্যাঁ, তাহলে এই মাকু আকৃতি হয় কেন? যে সংযোগ বসানোর সময় এটা যেন এর ভিতরে ঢুকে যায়, এর সাথে টাচ না হয়, এবং বেশি কোষ যেন রাখা যায়, এই জন্য এরকম মাকু আকৃতি থাকে। এটা অনিচ্ছিক। যেমন আমাদের পরিপক্কতা আছে না, আমাদের পরিপক্কতার যে আমাদের যেমন ধর পাকস্থলী, আমাদের ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, রেকটাম সবাই কিন্তু অনিচ্ছিক পেশি, নিজের ইচ্ছায় নড়াচড়া করে। আমরা কি পাকস্থলী নড়াচড়া করি? করি না, তাই না?
তাহলে এরা হলো সবাই অনিচ্ছিক, এটুকু মনে রাখলে হবে। তো এবার দেখো কার্ডিয়াক পেশি, অনিচ্ছিক পেশি আর কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশি কিন্তু কাজটা হলো অনিচ্ছিকের মতো, হ্যাঁ, কিন্তু পার্থক্যটা কি? অনিচ্ছিক পেশি নিজের ইচ্ছায়, মানে আমাদের ইচ্ছায় নড়াচড়া করে না, কার্ডিয়াক পেশিও তাই। তাহলে দুটোর মধ্যে কি পার্থক্য বলো তো? দুজনের তো একই হয়ে গেল, কিন্তু পার্থক্যটা কি? পারবা পার্থক্যটা কি বলতে? দেখতে না, সেগুলো না। দেখো হৃদপেশিটা অনিচ্ছিক পেশির মতোই, কিন্তু এর পাম্প খুব স্পিডে জোরে জোরে হয়, মানে কি হার্ট কি খুব জোরে এমন এমন করতে থাকে। আর আমাদের অনিচ্ছিক পেশি কিন্তু এত জোরে হয় না, ধীরে ধীরে সংযোগ। তাহলে একটু পার্থক্য তো, তাহলে একসাথে আমি দিতে পারবো না। আমাদের পরিপাকতন্ত্র যদি এরকম খুব জোরে জোরে হতো হার্টের মতো, তাহলে আমাদের 5 মিনিট পর পর শোরুমে যাওয়া লাগে, বের হয়ে যেতে পারবে, বুঝছো? রক্ত জোরে করে গোটা শরীরে তাতে ছেড়েছে না, তাহলে আমাদের পাবলিক খাবার পড়লে জোরে জোরে করতে হবে, বের হবে। এই জন্য খুব ধীরে ধীরে হয়, হ্যাঁ। তাহলে এই হলো পার্থক্য। তাহলে এখন এখানে কার্ডিয়াক পেশিতে একটা শব্দ মনে রাখতে হবে, ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক, এই কথাটা মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য খুব আসে। ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টার মানে মাঝে, আর ক্যালেটেড মানে অবস্থান, মাঝে অবস্থানকারী ডিস্ক। ডিস্ক মানে প্লেট বা থালা জাতীয় কিছু, প্লেট বা থালা জাতীয় কিছু। মানে ধরো দুইটা কোষ, এখানে আরেকটা কোষ, এবং এই জায়গাটাতে তোমার হলো প্লেটের মতো একটা গঠন, এটাকে চাকতি বলে বা ডিস্ক বলে, হ্যাঁ। এটাই হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে পরীক্ষা আসে ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে বলবো এটা। দেখো এটা বোর্ড পরীক্ষায় কি কি আসছে, যেমন দেখো ঐচ্ছিক পেশি আসছে রাজশাহী বোর্ড 24 সাল গয়ের জন্য, ঐচ্ছিক পেশি রাজশাহী বোর্ড 24 সাল গয়ের জন্য। স্যার বাসে যাবো। আচ্ছা তুমি যে ক্লাস দেখে নিও অবশ্যই। আচ্ছা তাহলে আগামী দিন হলো তোমার যে এমসিকিউটা, হ্যাঁ 100টা এমসিকিউ। তাহলে হচ্ছে তাহলে ঐচ্ছিক পেশি আসছে রাজশাহী বোর্ড 24 সাল গয়ের জন্য, আর অনৈচ্ছিক পেশি আসছে বরিশাল বোর্ড 25 সাল গয়ের জন্য। আর কার্ডিয়াক পেশি আসছে চট্টগ্রাম 25 ক্ষয়ের জন্য, রাজশাহী বোর্ড 23 ক্ষয়ের জন্য, চট্টগ্রাম বোর্ড 23 ক্ষয়ের জন্য। লিখছেন একটা, লিখবে না? একটু একটু লেখা তাহলে ভালো রাখো যে এটা কেমন ইম্পর্টেন্স, কেমন আসছে। আবার বলবো। আচ্ছা ঐচ্ছিক পেশি রাজশাহী বোর্ড 24 গয়ের জন্য হয়েছে এটা। আচ্ছা তারপরে হলো বরিশাল বোর্ড 25 গয়ের জন্য। তারপরে কার্ডিয়াক পেশি চট্টগ্রাম বোর্ড 25 রাজশাহী বোর্ড 23 গয়ের জন্য, চট্টগ্রাম বোর্ড 23 গয়ের জন্য। আর অনিচ্ছিক পেশি হলো রাজশাহী বোর্ড 24 গয়ের জন্য। ঐচ্ছিক পেশি বলবে না, আছে বোর্ড 24। ঐচ্ছিক পেশি রাজশাহী বোর্ড, ও হ্যাঁ ঐচ্ছিক পেশি রাজশাহী বোর্ড 24 সাল গয়ের জন্য। অনিচ্ছিক যেটা সেটা বরিশাল বোর্ড 25। অনিচ্ছিক হলো বরিশাল বোর্ড 25। আচ্ছা আরেকটা কোশ্চেন আসছিল, ঐচ্ছিক এবং হৃদপেশির মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য বিশ্লেষণ করো, এটা আসছিল কুমিল্লা বোর্ড 25 সাল গয়ের জন্য। সৃজনশীল আর কি, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য, দিনাজপুর বোর্ড 24 একই প্রায়। ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য, দিনাজপুর বোর্ড 24। আচ্ছা তাহলে এবার দেখো, তাহলে বলো, হ্যাঁ। এবার হলো স্নায়ু টিস্যু, এটা হলো ঢাকা বোর্ড 23 সাল গয়ের জন্য আসছিল, তবে এটা ইম্পর্টেন্স অনেক আসে। ঢাকা বোর্ড 23 সাল গয়ের জন্য।
তাহলে এটা ছবি এঁকে তারপরে আমরা বিষয়বস্তু বুঝবো, তাহলে ভালো বুঝতে পারবো। ছবি আঁকবো মাসে। ছবিটা এঁকে নাও। দেখো এটা আঁকবা, প্রথমে এরকম ফোটা ফোটা দিয়ে দিতে পারো, লেভেল ঠিক আছে। এরকম আর কি লেভেল ঠিক আছে। তারপরে কি করবা, এইভাবে করে এরকম, তারপরে এইভাবে করে এরকম, তারপর আবার এইভাবে করে এরকম, এইভাবে। ব্যাকা আছে, ব্যাকা দিয়ে দিতে হবে, এরকম কিছু না, সোজা দিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেহেতু এটা আসলে একটা কোষ, তাই এখানে নিউক্লিয়াস থাকবে। এখানে কোষীয় অঙ্গ সব থাকবে, মাইটোকন্ড্রিয়া তো থাকবেই, মাইটোকন্ড্রিয়া কোষীয় অঙ্গ সব থাকবে। এখানে সাইটোপ্লাজম হিসেবে দিলাম। এরপরে এই জায়গাগুলা তোমার হচ্ছে এরকম করে দিতে হবে। মায়ের তোমাদের চিকিৎসা তো মনে হয় করা নাই মায়ের আবার, কিন্তু বইয়ের মধ্যে আছে আর কি। হ্যাঁ, থাকার কথা ঠিক আছে। হ্যাঁ, আমি
এইটুকু চিহ্নিত করা আছে। হয়ে গেলে বলো। হ্যাঁ, মিম হয়েছে, বাকি আছে তিসরাতে হয়ে গেছে না? বুঝছে? আচ্ছা, তাহলে এবার একটু দেখো, একটু বুঝে নিই আমরা। এখানে তোমার হচ্ছে যে একজন বলা হচ্ছে কেন, একজন কথাটা আসছে অ্যাক্সিস থেকে, অ্যাক্সিস মানে অক্ষ বরাবর নিচের দিকে নেমে আসছে, এজন্য এটা হলো যে একজন। তো যে কোনো উদ্দীপনা এই ডেনড্রাইট থেকে নেওয়া হয়, ডেনড্রাইট বা ড্যান্ড্রন। তো এখন এর নাম কেন, যে ডেনড্রন মানে হলো গাছ আর ডেনড্রাইট মানে গাছের শাখা প্রশাখা। ডেনড্রন মানে হলো গাছ। দেখো এটা একটা সিঙ্গেল ধরো, এটা গাছের মতো ঠিক আছে না, পরে কি শাখা প্রশাখা কেন? তো ডেনড্রন মানে হলো গাছ, হ্যাঁ, বা গাছের ডাল ধরতে পারো। তাহলে একটা ডেনড্রন, ডেনড্রন মানে হলো গাছ, ডেনড্রাইট মানে গাছের শাখা প্রশাখা। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আগেরটার নাম ডেনড্রন, পরেরটার নাম ডেনড্রাইট। আগেরটার অর্থ গাছ বা গাছের ডাল, আর ডেনড্রাইট মানে শাখা প্রশাখা। শাখা প্রশাখা না, গাছের শাখা প্রশাখা। আচ্ছা, এখন যেগুলো উদ্দীপনা আমাদের, যে ধরো যে হাতে মশা কামড়ালো, সেই উদ্দীপনা কিন্তু এটার মাধ্যমে নেয়, এটার মাধ্যমে নেয়, এটার মাধ্যমে নিয়ে এর মধ্যে আসে, তারপরে এই বরাবর চলে যায়। ঠিক এখানে কিন্তু আরেকটা এরকম নিউরন আছে, এখানে মনে করো আরেকটা নিউরন আছে, সেই নিউরনে এরকম শাখা প্রশাখা আছে। তো আমি একটু দেখাই, সেখানে এরকম শাখা প্রশাখা আছে, এরকম শাখা প্রশাখা আছে, হ্যাঁ, এটা আবার নিচে দিকে নেমে আসে। এখন কথা হলো যে পাশাপাশি দুইটা নিউরন যখন একসাথে একীভূত হয়, তখন একটা একজন আর একটা ডেনড্রাইট একসাথে একীভূত হয়। তো এই একীভূত হওয়ার এই জায়গার নাম হলো সিনাপসিস। সিনাপস মানে সংযোগ, সিনাপস মানে সংযোগ, মানে দুইটা নিউরন সংযোগ সাধন করছে, তাই নাম সিনাপস। সিস মানে পদ্ধতি, মানে সংযোগ হওয়ার পদ্ধতি, তাই নাম হচ্ছে সিনাপস বা সিনাপসিস। তো তোমাদের সিনাপস আছে, সিনাপস মানে সংযোগ। এভাবে একটার পর একটা নিউরন হয়ে, হ্যাঁ, আমাদের হাত, আমাদের যে সুষুম্না কাণ্ড, মেরুদণ্ড হয়ে ব্রেনে চলে যায়, বুঝছো? ব্রেনে গেলে তখন ব্রেন, ওই ব্রেনে তো অসংখ্য এরকম, শুধু এরকম বেশি বেশি, হ্যাঁ, তখন ব্রেন হচ্ছে কি করতে হবে না করতে হবে সেই নির্দেশনা ব্রেন দেয়, বুঝছো? দিলে সেই অনুযায়ী আমরা হলো রিয়াকশন করি। তো তাহলে এখানে হলো একজনে, আমরা দেখছি একটা কালো নালী, তার সাথে লাল কালি আছে, ওই লাল কালিটাকে বলা হয় মায়োলিন। কেন বলা হয় যে মায়োলিন বলা হচ্ছে কেন, আসলে মায়োল কথার অর্থ হলো চর্বি, আর ইন মানে হচ্ছে প্রোটিন। কারণ এখানে প্রোটিন আছে আর হচ্ছে চর্বি আছে, প্রোটিন আর চর্বি, প্রোটিন আর চর্বি দিয়ে এটা গঠিত। এই জিনিসটা প্রোটিন আর চর্বি, চর্বি আর প্রোটিন দিয়ে গঠিত, চর্বি দিয়ে প্রোটিন। মায়োল মানে হলো চর্বি, ইন মানে প্রোটিন, চর্বি আর প্রোটিন দিয়ে গঠিত। তো এটা কেন থাকে বলো তো, মায়োলিন থাকে কেন? মায়োলিন থাকে
এই কারণে যে এখান থেকে কিন্তু কারেন্ট যায়, বুঝছো? এর ভিতর থেকে কি হয়, কারেন্ট যায়। তো কারেন্ট গেলে তোমার হচ্ছে যে কারেন্ট যাওয়ার সময় যদি এখানে চর্বি দিয়ে না রাখো তাহলে কি কারেন্ট বাইরে বের হয়ে যাবে। যেমন তারগুলো আছে দেখো সবগুলোর বাইরে আবরণ আছে না, বাইরে আবরণ কিনা, আবরণ তো। তাহলে এই আবরণটা কেন আছে, কারেন্ট যেন বাইরে বের হয়ে না যায় সেজন্য আবরণ থাকে, তাই না? সব জায়গায় একটা আবরণ, সেরকম কারেন্ট যেদিক দিয়ে যাবে তার আশপাশে তোমার আবরণ দিতে হবে, তাই মাইলিন আবরণটা, বুঝছো? তো এখন কিছু কিছু জায়গায় থাকে না, এই না থাকার জায়গাটা লাফিয়ে লাফিয়ে যায়, এখানে কারেন্ট এখান থেকে লাফ দিয়ে যায় আবার লাফ দিয়ে যায়। তাহলে এই ফাঁকটা আমাদের শরীরে ডিস্টার্ব করে না। তবে কারো যদি এটা এই কারেন্টের মাইলিন আবরণের কিছু ঘাটতি থাকে তাহলে তার যে মৃগী ব্যায়াম আছে না, কারেন্ট শরীরে ছড়িয়ে যায়, তখন তোমার কাঁপাকাঁপি করে, তখন এটা হয়, এই সমস্যা হয়। তো তাহলে হচ্ছে লাফিয়ে লাফিয়ে চলে। র্যানভিয়ারের নাম হচ্ছে, র্যানভিয়ার একজন বৈজ্ঞানিক, তিনি এটা আবিষ্কার করছেন, তাই তিনি এর নাম দিয়েছেন র্যানভিয়ারের পর্ব। এটা ফরাসি বিজ্ঞানী লুই র্যানভিয়ার, লুই র্যানভিয়ার তার নাম অনুযায়ী এটা হয়েছে। হ্যাঁ, এখন আশা করি বাকিটা সবই বুঝে ফেলবা। হ্যাঁ, কারণ মূল কথা বলে ফেলছি, এখন আর সমস্যা নেই। এবার দেখো অঙ্গ আর তন্ত্র। তো অঙ্গ তো তোমরা জানোই, যেমন চোখ, নাক, কান, এটা হলো অঙ্গ। পরিপাকতন্ত্রে আমাদের ধরো খাদ্যনালীর একটা অঙ্গ, পাকস্থলীর একটা অঙ্গ, তারপরে ক্ষুদ্রান্ত একটা অঙ্গ, তাই না? বৃহদান্ত একটা অঙ্গ, রেকটাম একটা অঙ্গ, তাই না? তাহলে এই সব অঙ্গ যখন একসাথে মিলে কাজ করে তখন তাকে তন্ত্র বলে। এটা হলো অঙ্গ আর তন্ত্র। তো এখানে মরফোলজি যেগুলো আগেও শিখছো, যে একটা হলো যে মরফোলজি দুই ধরনের হয়, একটা এক্সটার্নাল মরফোলজি আর ইন্টারনাল। হ্যাঁ হ্যাঁ, ওই অঙ্গ সংস্থান, হ্যাঁ এটা তো জানোই, এখান থেকে কোশ্চেন অবশ্য হয় না। হ্যাঁ, পরিপাকতন্ত্র সম্পর্কে আমরা আছে তোমাদের বই 5 অধ্যায়, সেখানে শেখা যাবে। পরিপাকতন্ত্র হচ্ছে যখন পরিপাক নালী আর গ্রন্থি একসাথে বলবো তখন পরিপাকতন্ত্র। আর যদি বলি পরিপাক নালী তাহলে শুধু নালী, মুখ থেকে বাইর করে। আর যদি গ্রন্থি একসাথে যুক্ত করি তাহলে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র, ঠিক আছে? শ্বসনতন্ত্রে কিন্তু অনেক অংশ আছে, আমাদের নাক ছিদ্র আছে, গলবিল আছে, ল্যারিংস মানে শ্বসনতন্ত্র, ট্রাকিয়া মানে শ্বাস নেওয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কাস মানে কি? ব্রঙ্কাস মানে এটাকে বলে ব্রঙ্কাস। ধরো আমাদের এটা শ্বাসটা নিই, শ্বাসটা এরকম দুই ভাগে ভাগ হয়ে গেল, তখন এদের এক একটা অংশকে বলা হয় ব্রঙ্কাস। ব্রঙ্কাসের বাংলা তো বাতাস যাওয়ার রাস্তা, এদিক দিয়ে বাতাস যায়, এই জন্য আমাদের বাতাস যাওয়ার রাস্তা। ব্রঙ্কিউল, যখন এরা যখন ছোট হয়ে যাবে মানে চিকন হয়ে যাবে তখন এর নাম হবে ব্রঙ্কিউল, তখন এর নাম হবে কি? ব্রঙ্কিউল। ফুল মানে ছোট, বাতাস যাওয়ার রাস্তা যখন ছোট হয়ে যাবে। অ্যালভিওলার মানে বায়ুথলি, হ্যাঁ, এক জায়গায় ফুসফুস থাকে, এগুলো থেকেও কোশ্চেন হয় না। স্নায়ুতন্ত্র তো আগে আমরা আলোচনা করছি। এখন হচ্ছে রেচনতন্ত্র। তোমরা তো জানো রেচন বলতে এটাই বুঝাবে যে যখন হচ্ছে রক্তের মধ্যেকার বজ্র পদার্থ যদি প্রস্রাবের মাধ্যমে বের হয়ে আসে, রক্ত থেকে বজ্র পদার্থ নিষ্কাশন হলেই ওর নাম হলো রেচন। রক্ত থেকে বজ্র পদার্থ বের হওয়া, ওটাই হলো রেচন। আচ্ছা, এখন কথা হলো যে রেচনতন্ত্র থেকেও তোমার কোনো কোশ্চিন নাই, এখানে রেচনতন্ত্রের অংশ নয় কোনটি এরকম যদি দিতে পারে যে একজোড়া হচ্ছে বৃক্ক, তারপরে একজোড়া ইউরেটার। ইউরেটার মানে বৃক্কীয় নালী, ইউরেটার মানে কি? বৃক্কীয় নালী। ধরো এটা যদি বৃক্ক হয়, এখান থেকে একটা নালী চলে আসে। আমার মনে করো একটা আমাদের উপরে একটা নিচে থাকে, একটু উপর করে থাকে, একটা একটু নিচা করে থাকে। এখন মনে করো এই জায়গাটা এই জিনিসটার নাম হলো যে বৃক্কীয় নালী বা ইউরেটার বলা হয়। হ্যাঁ, বৃক্কীয় নালী বা ইউরেটার বলা হয়। তারপরে দেখো মূত্রথলি, এই যে মূত্রথলি, তারপরে হলো একটি মূত্রনালী, এই যে মূত্রনালী, এটা হলো মূত্রনালী। এই তাহলে কোনটা রেচনতন্ত্রের অংশ এরকম যদি আসে তাহলে তোমরা পারবে, তাই না? আচ্ছা, তবে এখান থেকেও কিন্তু এমসিকিউ আসছে, দেখো কি কি আসছে, যে উপরে অবশ্য গ্রন্থি আর পরে পৃষ্ঠে আছে। আচ্ছা, আগে শেষ করি তারপরে বলবো। আরেকটা আছে জননতন্ত্র, এটা তোমরা জানো তাই না, যে জনন মানে বংশ বিস্তার, তাই না? তন্ত্র কেন? শুক্রাশয়, শুক্রনালী, হ্যাঁ, অনেক কিছু নিয়ে তো জননতন্ত্র গঠিত, এই জন্য নাম হচ্ছে জননতন্ত্র। আবার অনেক গ্রন্থি আছে, হ্যাঁ, সব কিছু মিলে
এই জন্য নাম হচ্ছে জনন তন্তু। তো ত্বক তন্তু মানে চামড়া, আমাদের চামড়ার যেটা সেটাই হলো ত্বক তন্তু। এরপরে বলছে যে ত্বক তন্তু বলা হচ্ছে কেন, ত্বকে কিন্তু শুধু চামড়া আছে, এখানে কিন্তু ঘাম গ্রন্থি আছে, তাই না? তাহলে এখানে তো কিছু গ্রন্থিও আছে, খালি চামড়া তো না, তাই না? তো এই জন্য এর নাম হলো ত্বক তন্তু। শুধু ত্বক থাকলে তন্তু হতো না, এর মধ্যে অনেক কিছু আছে, এই জন্য তো। এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, হ্যাঁ, এটা একটু দেখো। অন্তঃক্ষরা গ্রন্থি মানে নামটা আসলে অন্তঃক্ষরা গ্রন্থি কেন হলো, যে এন্ডোক্রাইন গ্রন্থি, আমরা তো জানি গ্রন্থি মানে হলো যে রস ক্ষরণ, হ্যাঁ, কোষগুচ্ছ, রস ক্ষরণ। রস ক্ষরণ, তাই না? তো অন্তঃক্ষরা বলতে বোঝায় কি জানো, যে মনে এটা একটা গ্রন্থি। এখন এই গ্রন্থিটা তার রসটা যদি দূরত্বে কোথাও দিতে চায়, তাহলে কিন্তু সে কি করবে, অন্তঃক্ষরা মানে অন্তঃক্ষরণ মানে ভিতরেই ক্ষরণ করবে, কার মধ্যে, রক্তনালীর মধ্যে। তো এখানে দেখো রক্তনালী আছে, এখানে রক্তনালী আছে, তো কি করবে, রক্তনালীর মধ্যে ক্ষরণ করবে, তাহলে ভিতরেই ক্ষরণ করবে, বাইরে ক্ষরণ করলো না, কিন্তু রক্তনালীর ভিতরে ভিতরে ক্ষরণ করেছে, তাই এর নাম অন্তঃক্ষরা। ভিতরে ক্ষরণ করেছে, তাই এর নাম অন্তঃক্ষরা, ঠিক আছে? ভিতরে করার জন্য এর নাম হলো অন্তঃক্ষরা হয়েছে। তাহলে এইটাই বলছে অন্তঃক্ষরা, হ্যাঁ। তাহলে ভিতরে ক্ষরণ করার জন্য এর নাম হলো অন্তঃক্ষরা, মনে রাখবি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কে কে, যেমন এই যে এখানে আছে পিটুইটারি গ্রন্থি, তারপরে থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, এগুলো কিন্তু শেষের দিকে অধ্যায় এগুলো আছে, হ্যাঁ, বিস্তারিত ওখানে আমরা জানবো আর কি, হ্যাঁ। পিটুইটারি গ্রন্থি হচ্ছে যে মৌসুমী দানার মতো গ্রন্থি, দেখতে মৌসুমীর মতো। আর থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, যেটা থাইরয়েড গ্রন্থি দেখতে প্রজাপতির মতো লাগে, প্যারা মানে থাইরয়েডের দুই পাশে থাকে, এই জন্য প্যারাথাইরয়েড। অগ্ন্যাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা অগ্ন্যাশয় থাকে, তাই না? অগ্ন্যাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স, মনে করো এটা অগ্ন্যাশয়। এখানে কিন্তু গ্রন্থি থাকে যারা কিন্তু কোনো নালীর সাথে কানেক্ট হয়ে নাই। আর এখানে যে গ্রন্থি, যে সরাসরি নালীর সাথে কানেকশন, তাহলে যেটা নালীর সাথে কানেকশন থাকে সেটা হলো বই করা, আর যে নালীর সাথে কানেকশন নাই দেখো, তাই না? এর আশেপাশে রক্তনালী আছে, কিন্তু ডাইরেক্ট তো কানেকশন নাই, তাই না? তাহলে এটার নাম অন্তঃক্ষরা। এর নাম আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স কেন হয়েছে? ল্যাঙ্গারহ্যান্স একজন বৈজ্ঞানিকের নাম। আইল্যান্ডস মানে দ্বীপপুঞ্জ, আইল্যান্ডস, আইল্যান্ডস, আইল্যান্ডস মানে হলো দ্বীপপুঞ্জ। এটা কি দ্বীপের মতো লাগছে না? দ্বীপপুঞ্জ দেখতে দ্বীপের মতো লাগছে না, মানে ফাঁকা একা পড়ে আছে, এই জন্য এর নাম হলো দ্বীপপুঞ্জ। আর হচ্ছে আইল্যান্ডস হলো ল্যাঙ্গারহ্যান্স কেন হলো, ল্যাঙ্গারহ্যান্স হলো বৈজ্ঞানিক, তিনি এটা আবিষ্কার করেছেন, তাই তার নাম রেখেছে। অনুক্ষণ যন্ত্র দিকে কোনো কোশ্চেন হয় না। আচ্ছা, সুপ্রা রেনাল, সুপ্রা মানে উপরে, রেনাল মানে বৃক্ক, মানে কি বৃক্কের উপরে, বৃক্কের উপরে যেটা থাকে তার নাম হলো সুপ্রা রেনাল। বৃক্কের উপরে যেটা থাকে তার নাম হলো সুপ্রা রেনাল। বৃক্কের উপরে আছে তাই এর নাম কি, সুপ্রা রেনাল, বৃক্কের উপরে আছে। রেনাল শব্দ, রেনাল হলো ল্যাটিন শব্দ, যারা অর্থ বৃক্ক। রেনাল ধমনী, রেনাল, হ্যাঁ হ্যাঁ, এগুলো ল্যাটিন শব্দ, মানে বৃক্ক বৃক্ক, ধমনী, বৃক্ক ধমনী, হ্যাঁ। এই যে অন্তঃক্ষরা গ্রন্থি গঠিত। দেখো এখন এখান থেকে কতগুলো কোশ্চেন আছে। অনুমোদন যন্ত্র দিকে এখান থেকে কোনো কোশ্চেন হয় না, হ্যাঁ, তবে এখানে অনেক কোশ্চেন আসছে, সেটা একটু বলি। যেমন দেখো যে কোন তন্ত্রের মাধ্যমে দেহ থেকে বজ্র নিষ্কাশিত হয়, হ্যাঁ, এটা আসছিল হলো চট্টগ্রাম 23 সাল, লেখা নাও। কোন তন্ত্রের মাধ্যমে দেহ থেকে বজ্র নিষ্কাশিত হয়? চট্টগ্রাম 23, চট্টগ্রাম 23 বুঝছো? আবার বলবো, কোন তন্ত্রের মাধ্যমে দেহ থেকে বজ্র পদার্থ নিষ্কাশিত হয়? চট্টগ্রাম 23। আচ্ছা, তারপর লেখো কোনটি অন্তঃক্ষরা গ্রন্থির অংশ?
কোনটি এটা বললেন এটা কি কয় নম্বরে ছিল কোন বোর্ডে আসছে? চট্টগ্রাম বোর্ড 23 হ্যাঁ উত্তর তো রেজন। এর পরেরটা না স্যার এটা করছেন না ও না, এটা হলো এমসিকিউ সব। এটা এমসিকিউ বলছি, হ্যাঁ। কোনটি অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অংশ? বুঝছো? এর কথা বলো। এটা হলো ময়মনসিংহ বোর্ড 23। তবে প্যারাথাইরয়েড কোনটি অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অংশ? ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ময়মনসিংহ বোর্ড 23। এরপরে আরেকটা আসছিল, দেখো রেকটাম কোন তন্ত্রে পাওয়া যায়? রেকটাম কোন তন্ত্রে পাওয়া যায়? কোথাও ধরে স্যার? হ্যাঁ, পাওয়া যায় হচ্ছে রেকটাম। রেকটাম কোন পরিপাকতন্ত্রে পাওয়া যায়? উত্তর এটা আসে যশোর বোর্ড 21 সাল। যশোর বোর্ড 21 সাল। স্যার উত্তর কি? পরিপাকতন্ত্র। এরপরে দেখো কোনটি পরিপাকতন্ত্রের অংশ নয়? কোনটি পরিপাকতন্ত্রের অংশ নয়? কোনটি পরিপাকতন্ত্রের অংশ নয়? কথা বলো। এটা হলো সিলেট বোর্ড 16। উত্তরে বৃক্ক ছিল, হ্যাঁ। পরিপাকতন্ত্রের অংশ জানলে তো এমনি পারবো, হ্যাঁ। সিলেট বোর্ড 16। বুঝছে? চেক করে দেখো অ্যালভিউলাই থাকে কোথায়? নিম্নের কোথায়? কিভাবে অ্যালভিউলাই থাকে নিম্নের কোথায়? বোর্ড হ্যাঁ, বোর্ড হচ্ছে দিনাজপুর বোর্ড 16। শ্বসন তন্ত্র, হ্যাঁ, উত্তর হলো শ্বসন তন্ত্র। বুঝছেন? শ্বসনতন্ত্র উত্তর, হ্যাঁ। এরপরে দেখো কোনটি জননতন্ত্রের অংশ? কোনটি জননতন্ত্রের অংশ? বরিশাল 22। কোনটি জনতন্ত্রের অংশ? বরিশাল 22। বুঝছেন? স্যার উত্তর কি? উত্তর শুক্রাশয়। এটা বরিশাল 22। এরপরে দেখো কোনটি পাকস্থলীর পেশির কাজ নিয়ন্ত্রণ করে? কোনটি পাকস্থলীর পেশির কাজ নিয়ন্ত্রণ করে? স্বয়ংক্রিয়। কোনটি পাকস্থলীর কাজ নিয়ন্ত্রণ করে?
স্বয়ংক্রিয় স্নায়ু। বুঝেছি? আচ্ছা, এবার দেখো কোন গ্রন্থিটি হরমোন নিঃসরণের জন্য দায়ী? এটা আসছে 20 সালে আসছে। স্যার কোন গ্রন্থি? কোন গ্রন্থিটি হরমোন নিঃসরণের জন্য দায়ী? রাজশেখর কত? আসছে 20। উত্তরে পিটুইটারি ছিল। হ্যাঁ, হরমোন তো আরো অনেক জায়গায় হয়, তাই না? অন্য থাকতে পারে, মনে রাখলাম। ইউরেথা কোন তন্ত্রের অংশ? ইউরেথা, ইউরেথা মানে মূত্রনালী। হ্যাঁ, ইউরেথা মানে মূত্রনালী। ইউরেথা কোন তন্ত্রের অংশ? ইউরেথা কোন তন্ত্রের অংশ? বুঝেছি? এটা হচ্ছে ময়মনসিংহ 22। এছাড়া ক্ষয়ের জন্য আসছে অন্তঃভরা গ্রন্থি। দিনাজপুর 24 সালে অন্তঃভরা গ্রন্থি কাকে বলে ক্ষয়ের জন্য? ক্ষয়ের জন্য আসছে অন্তঃভরা গ্রন্থি কাকে বলে? দিনাজপুর 24। বুঝছি? আচ্ছা, আরেকটা আসছে পিটুইটারি গ্রন্থিকে অন্তঃভরা গ্রন্থি বলা হয় কেন? পিটুইটারি গ্রন্থিকে অন্তঃভরা গ্রন্থি বলা হয় কেন? তাহলে দেখো ভালোই কোশ্চেন আসছে এগুলো থেকে। হ্যাঁ, পিটুইটারি গ্রন্থিকে অন্তঃভরা গ্রন্থি বলা হয় কেন? কেন বলা হয় স্যার? ও, পিটুইটারি গ্রন্থি অন্তঃভরা, কারণ পিটুইটারি গ্রন্থির যে হরমোন সেটা তো নালী ছাড়াই রক্তে মিশে যায়, যে রক্ত নালীর মধ্যে ঢুকে যায়, কোনো নালী নাই। পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কে থাকে, ওর আশেপাশে কোনো নালী নাই। যেমন ধরো এই গ্রন্থিগুলোকে আমি কিন্তু অন্তঃভরা বলবো না, এই কিন্তু নালীর মাধ্যমে এখানে আসছে। আর এই গ্রন্থিকে অন্তঃভরা বলবো, কারণ এর সাথে কি কোনো নালী আছে? না। রক্তে মিশার পর, রক্তনালীর মধ্যে ঢোকার পর দ্রুত স্থানে চলে যেতে হবে। ও আচ্ছা, ওদের মানে যাদের নির্দিষ্ট নালী থাকে ওই রসটা পরিবহন করার জন্য ওটা অন্তঃক্ষরণ, না, ওটা বই করা, বই করা। আর রক্তের সাথে যেটা মিশে যায় ওটা ওটা অন্তঃক্ষরণ। ভিতরে চলে গেল, রক্তই তো আমাদের মেইন ভিতর দিক, রক্তই আমাদের মেইন ভিতর দিক, অন্য কোথাও ওটা মেইন ভিতর না। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এইগুলো আসছে। তাহলে হচ্ছে যে আগামী সোমবারে এটা 100টা এমসিকিউ পরীক্ষা দেবো, এই অধ্যায়ের 100টা এমসিকিউ পরীক্ষা দেবো। আর ছুটির পরে এই অধ্যায়টা সৃজনশীল আবার নতুন করে গোটাটার উপরে যাবে। ছুটির পরে স্যার পরীক্ষা নিয়ে কি ছুটি দিবেন? হ্যাঁ, পরীক্ষা নিয়ে ছুটি দিয়ে দেবো। তাহলে সোমবারে পরীক্ষা নিয়ে ছুটি দিবেন? হ্যাঁ, সোমবারে পরীক্ষা নিয়ে ছুটি দিয়ে দেবো। আর ঈদের পরে 4 দিন, ঈদের পরে 4 দিন ছুটি, তারপরে পঞ্চম দিন থেকে পড়ানো। 28 তারিখ থেকে শুরু হবে। 28 তারিখ? তাই? আচ্ছা, 28 তারিখ শনিবার। আচ্ছা, 28 তারিখ থেকে শুরু।